বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 3 নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আগে একটা ক্লাস করেছি, সেই ক্লাসটা যতটুকু ছিল তারপর থেকে আমরা এখন ক্লাস করতেছি। তো গত ক্লাসে আমরা যতটুকু করেছিলাম সেটা এমন ছিল: v ইকুয়াল টু ডিএস বাই ডিটি আর a ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এই দুইটা সমীকরণ আমরা গত ক্লাসে শিখেছিলাম। একটা ছিল তাৎক্ষণিক বেগের, আর একটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণের সমীকরণ। তাৎক্ষণিক বেগ v ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি আর তাৎক্ষণিক ত্বরণ a ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। আমরা আজকে এই দুইটা সমীকরণকে কাজে লাগাবো। কাজে লাগিয়ে আমরা কতগুলো সমীকরণ প্রতিপাদন করব। 1 নাম্বার, v ইকুয়াল টু ভি নট প্লাস এটি প্রতিপাদন। ক্যালকুলাসের মাধ্যমে আমরা করব এটা। এই প্রতিপাদন আমরা 19-এও করেছিলাম। v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা করেছিলাম। এখন আমরা যেটা প্রতিপাদন করব সেটা হচ্ছে ক্যালকুলাসের মাধ্যমে। আমি একটা চিত্র আঁকতেছি আগে, তোমরা সবাই চিত্রটা আঁকবা। চিত্রের বর্ণনাটা দেওয়ার পরে আমি তোমাদের বুঝাবো। লিখবা, মনে করি একটি বস্তু ভি নট আদি বেগে এ সমত্বরণে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এ সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। এ সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। বস্তুটি ডিটি ক্ষুদ্র সময়ে ডিএস দূরত্ব অতিক্রম করে এবং বেগের পরিবর্তন হয় ডিভি। এই বর্ণনাটা আমি এখন যতগুলো সমীকরণ প্রতিপাদন করব সবার ক্ষেত্রে এই বর্ণনাটা থাকবে কমন। এই বর্ণনাটা আর চেঞ্জ হবে না। তারপরেও আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা একটা সমীকরণ প্রতিপাদন করলেই তোমরা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবা। আমি যতগুলো অপশন আছে এই জায়গায়, যতগুলো বোঝানোর টপিক আছে সবগুলো বুঝাবো, যাতে করে আমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যতগুলো প্রতিপাদন করব সব জায়গায় আজকের এই কথাগুলো কাজে লাগবে। আজকের এই লেকচারটা যারা ভালো করে বুঝবা তারা অনেক জায়গায় অনেক কিছু খুব সহজে বুঝে যাবা। ওকে, আমি এখানে যেটা লিখলাম সেটা একটু বলে দেই। মনে করি একটি বস্তু ভি নট আদি বেগে এ সমত্বরণে, সমত্বরণ কাকে বলে তোমরা সবাই জানো, যেখানে ত্বরণের মান পরিবর্তন হবে না, এ সমত্বরণে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এই জায়গায় গিয়ে শেষ বেগ হলো ভি, আদি বেগ ভি নট, শেষ বেগ ভি। এখান থেকে এই পর্যন্ত যেতে সময় লেগেছে হলো টি। আর যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছিল তখন তার ত্বরণ ছিল সমত্বরণ। এই কথাগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই। এ সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে।
এখান থেকে এখানে যাওয়ার সময় বস্তুটা কত দূরত্ব অতিক্রম করে, এস দূরত্ব অতিক্রম করে বস্তুটি ডিটি ক্ষুদ্র সময়ে। তারপরে আমরা একটা অংশ নিলাম ক্ষুদ্র অংশ ডিটি। ডিটি ক্ষুদ্র সময়ে বস্তুটা অতিক্রম করে ডিএস দূরত্ব, আর এই সময় বস্তুর বেগের পরিবর্তন হয় ডিভি। বস্তুর বেগের পরিবর্তন হয় ডিভি, আমি এইটা লিখছি এখানে, এবং বেগের পরিবর্তন হয় ডিভি। তোমাদের অনেকের প্রশ্ন থাকে এরকম, স্যার এটা কি এই ভি এর বাইরে থাকবে ডিএস নাকি ভিতরে থাকবে? ভিতরে বা বাইরে এটা গুরুত্বপূর্ণ না, তুমি ভিতরেও নিতে পারো বাইরেও নিতে পারো, কোনো সমস্যা নেই। একটা ক্ষুদ্র অংশ আমরা বিবেচনা করব, এটা এখানে হইতে পারে অথবা এখানে হইতে পারে। যদি তোমরা বলো যে এমন স্যার এটা তো শেষ বেগ, তারপরে আবার যাবে কেন, এই পর্যন্ত শেষ, হ্যাঁ, তাহলে তুমি এটাকে ভিতরে কল্পনা করতে পারো। এই অংশটা ভিতরে আছে, এখানে ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএস, আর এই সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ডিভি, আর সময় হচ্ছে ডিটি। কোনো গ্যাপ রাখতে যাচ্ছি না, তুমি যেইভাবেই লিখো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ওকে, এবার তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম এই বর্ণনাটা প্রত্যেকটা সমীকরণের জন্য প্রযোজ্য। এবার আমরা লিখব তাৎক্ষণিক ত্বরণ এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তোমরা এটা জানো, তাৎক্ষণিক ত্বরণ এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এটা আমরা লিখতে পারি, আমরা জানি সবাই এটা। এইবার এই জায়গায় ডিভি ইকুয়াল টু লিখতে পারি এ ডিটি, ডিভি ইকুয়াল টু লিখতে পারি এ ডিটি, আর গুণন করে দিলাম। এবার ডিভিটা হচ্ছে বেগের পরিবর্তন অথবা ক্ষুদ্র বেগ যাই বলো, আর ডিটিটা হলো ক্ষুদ্র সময়। ডিটিটা কি? ক্ষুদ্র সময়ের পরিবর্তন বলা যায় অথবা ক্ষুদ্র সময় যাই বলো না কেন। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ কথাটা আসবে, আজকের পর থেকে তোমরা সবাই মনে রাখবা, ক্ষুদ্র অংশ থেকে সম্পূর্ণ অংশ বের করার জন্য সব সময় ইন্টিগ্রেশন করতে হয়। আবার বলে দিচ্ছি, ক্ষুদ্র অংশ থেকে সম্পূর্ণ অংশ বের করার জন্য সব সময় ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন করতে হয় কেন? আবারও বুঝিয়ে বলছি, এটা হলো ডিভি ক্ষুদ্র অংশ, কিন্তু আমাদের টার্গেট হলো সম্পূর্ণ অংশ বের করা ভি। তাহলে ক্ষুদ্র অংশ থেকে সম্পূর্ণ অংশ বের করার জন্য আমাদের করতে হবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে এই যে চিহ্নটা ডিভি ইন্টিগ্রেশন এ ডিটি, এই যে ইন্টিগ্রেশন চিহ্নটা আমি দিয়ে দিলাম, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলাম। এবার এইরকম ইন্টিগ্রেশন দেওয়ার পর আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লিমিট বসানো। লিমিট বসানো কথাটার মানে কি একটু বুঝিয়ে বলেন? হ্যাঁ, আমি বুঝিয়ে বলতেছি। ইন্টিগ্রেশন মানে কি সেটা আগে আমাদের জানতে হবে। ইন্টিগ্রেশন মানে হচ্ছে, আমি মনে করো এখান থেকে এই পর্যন্ত যাব, এই জায়গায় ছিল ভি নট, এই জায়গায় হলো ভি, তো এগুলোকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম। এই জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমি ভাগ করলাম, এই প্রত্যেকটা অংশকে আমি বলে দিচ্ছি ডিভি, প্রত্যেকটা অংশ হলো ডিভি, আর এই ডিভি এর জন্য সময় হলো ডিটি। সময় কত? এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমার একত্রিত করতে হবে। এবার ক্ষুদ্র অংশগুলোকে একত্রিত করতে করতে আমি কোন পর্যন্ত যাব? এখান থেকে শুরু করলাম, বাংলাদেশের শেষ সীমা পর্যন্ত চলে গেলাম, তাহলে তো হবে না। এই জায়গায় যে যোগ করা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা, এই যোগ করার একটা সীমা আছে, একটা লিমিট আছে। সেই লিমিটটা কতটুকু, সেই লিমিটটা আমরা এখন দেখব। এখান থেকে শুরু করেছি, যেখান থেকে শুরু করেছি সেই সময় টি এর মান হবে 0, অর্থাৎ সময় শুরু করলাম মাত্র, সময় এখনো গণনা শুরু হয়নি। আর এই জায়গায় গিয়ে টি এর মান হয়ে যাবে টি, অর্থাৎ 10 সেকেন্ড হোক অথবা 5 সেকেন্ড হোক, যাই হোক একটা সময় থাকবে। তাহলে এই জায়গায় টি ইকুয়াল টু 0 সময় থেকে শুরু করলাম, টি ইজ ইকুয়াল টু টি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব, এরপরে আর যাব না। এটাকে বলা হচ্ছে সীমা।
সীমা মানে হচ্ছে একটা লিমিট দেওয়া, এর ভিতরে থাকবেন, এর বাইরে যাবেন না। তাহলে এই জায়গায় ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা, যোগ করতে করতে কত দূর যাব সেটার জন্য আমরা এখানে সীমা বসাবো। সীমা নিচে আর উপরে বসাতে হয়, নিচে আর উপরে। এবার আমাদের জানতে হবে ইন্টিগ্রেশন দেওয়ার পরে সীমা বসাতে হয়, এই সীমা কার হয় সেটা আমাদের জানতে হবে। মনে রাখবা, সীমা হয় ডি এর পরে যে থাকে তার। ডি এর পরে এই জায়গায় দেখো টি আছে, ডি এর পরে কে আছে? টি। তাহলে এখানে যখন আদি বেগ ছিল 0 তখন টি এর মান হচ্ছে 0, তাহলে এই জায়গায় আমরা লিখবো হচ্ছে 0। টি এর মানের জায়গায় কি লিখবো? 0। এবার এখান থেকে শুরু আর এই জায়গায় গিয়ে শেষ, এই জায়গায় টি এর মান হচ্ছে টি, এই উপরের সীমাটা লিখবো এই জায়গায় টি এর মান টি। এইবার বাম পাশে চলে আসি, বাম পাশে লিমিট হবে কার? ডি এর পরে যে থাকবে তার। ডি এর পরে এইখানে আছে ভি, ভি মানে হচ্ছে বেগ। এই বেগ টি ইজ ইকুয়াল টু যখন 0 তখন বেগের মান এইখানে হবে ভি নট, আর টি ইকুয়াল টু যখন হয়ে যাবে টি তখন বেগের মান হয়ে যাবে এই জায়গায় ভি। বেগের মান কি হয়ে যাবে? আমি আবার রিপিট করতেছি, ক্ষুদ্র অংশ থেকে সম্পূর্ণ অংশ বের করার জন্য সব সময় ইন্টিগ্রেশন করতে হয়। দুই পাশে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। ইন্টিগ্রেশন দেওয়ার পরে গুরুত্বপূর্ণ কাজ হলো লিমিট বসানো বা সীমা বসানো। সীমা কার হয়? সেটা হচ্ছে ডি এর পরে যে থাকবে তার। ডান পাশে ডি এর পরে আছে টি, তাহলে ডান পাশে ইন্টিগ্রেশনের লিমিট হবে টি এর। টি এর মান হবে এই জায়গায় 0 থেকে শুরু টি পর্যন্ত। এক এক জায়গায় এক এক রকম সীমা হবে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 0 থেকে শুরু করে টি পর্যন্ত। একইভাবে বাম পাশে যদি তাকাই, ডি এর পরে আছে ভি, ভি মানে হচ্ছে বেগ। শুরুতে বেগ ছিল ভি নট আর শেষে বেগ হয়ে গেল ভি। তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেলাম। এরপরে আসবে আমাদের একটা ইন্টিগ্রেশনের সূত্র। সূত্র না জানলে আমরা এই জায়গায় মান বসাইতে পারবো না। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এটা হলো আমাদের সূত্র। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। আমি যদি একটা উদাহরণ দেই, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স ইকুয়াল টু হবে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1। এখানে যদি হাফ থাকে তাহলে এন এর মান হাফ, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। এখানে যা থাকবে তাকেই তুমি এন ধরবা, এন ধরে এই সূত্রটা ব্যবহার করবা। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এবার আমি একটা জিনিস দেখাই তোমাদের, যদি শুধু ডিএক্স থাকে তাহলে কি হবে? এই জায়গায় তো এক্স টু দি পাওয়ার এন নাই, তাহলে কি হবে? তাহলে হবে এমন, এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, 1 এটার সাথে গুণ করলে এটাই হয়। এইবার দেখো এই সূত্রটা মিলে গেছে। এবার আমি যদি এটাকে অ্যাপ্লাই করি সূত্রটা, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় হলো 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 সমান হচ্ছে এক্স। এই জায়গায় আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে ভালো করে। ইন্টিগ্রেশন ডিএক্স সমান যদি এক্স হয়, ইন্টিগ্রেশন ডিভি সমান হবে ভি। ইন্টিগ্রেশন ডিএক্স সমান যদি এক্স হয়, ইন্টিগ্রেশন ডিভি সমান কি হবে? ভি। কোনো ডাউট নাই। ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ যদি হয় তাহলে হবে এখানে ডাব্লিউ। ইন্টিগ্রেশন ডিটি যদি হয় তাহলে এখানে হবে টি। সূত্র হলো ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স। ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স। আসলে এইটাও সূত্র না, সূত্র এইটা মূল সূত্র। এটাকে আমরা এই জায়গায় দেখো ব্যবহার করেছি। ব্যবহার করার পরে ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স হলে ইন্টিগ্রেশন ডিভি সমান হবে ভি, ইন্টিগ্রেশন ডিটি সমান হবে টি, ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ সমান হবে ডাব্লিউ। এই জায়গায় যেটাই থাকবে সেই অনুসারে আমরা লিখতে পারবো। ওকে, যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি এই জায়গায় ব্যবহার করবো। এবার এটাকে অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশন ডিভি সমান তোমরা বলেছো ভি হবে, তাহলে ইন্টিগ্রেশন ডিভি
এর জায়গায় হয়ে যাবে ভি। এইবার আমাদের এই জায়গায় দেখো লিমিট ভি নট থেকে ভি আসে, লিমিটটা এই জায়গায় আমাকে বসাইতে হবে। সেটা আমি থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে নিচের লিমিট নিচে, উপরের লিমিট উপরে লিখে দিলাম। থার্ড ব্র্যাকেট দিয়ে নিচের লিমিট নিচে, উপরের লিমিট উপরে। কেউ বলতে চায় সেকেন্ড ব্র্যাকেট দিব স্যার, একটা দাগ দিব, দিতে পারো, সমস্যা নেই। তো থার্ড ব্র্যাকেট দিয়ে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেটটাই দিব, কোনো সমস্যা নাই। জাস্ট লিমিটটা দেখানো যে এখানে লিমিটটা হবে ভি নট থেকে ভি পর্যন্ত। এবার ডান পাশে যাই। এই এটা হলো ধ্রুবক। এ ধ্রুবক কেন বললেন স্যার? আন্দাজে বললে তো আর হবে না। এই জায়গায় দেখো এ সমতরণে, সমতরণ কথাটার মানে কি? সমতরণ মানে হচ্ছে যেই ত্বরণের মান পরিবর্তন হবে না, যেই ত্বরণ সবসময় একই থাকবে। যদি একই থাকে তাহলে সেটা একটা ধ্রুবক মান, এটার মানের কোনো পরিবর্তন নাই, তাহলে সেটা হচ্ছে একটা ধ্রুবক মান। যদি এটা ধ্রুবক হয়, এটাকে আমি বাইরে নিয়ে গেলাম, তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে কে থাকে? ডিটি। তো ইন্টিগ্রেশন ডিএক্স সমান যদি এক্স হয়, ইন্টিগ্রেশন ডিভি সমান যদি ভি হয়, ইন্টিগ্রেশন ডিটি সমান কি হবে? ইন্টিগ্রেশন ডিটি সমান হবে শুধু টি। আর এই যে লিমিটটা আছে, লিমিটটা আমি নিচেরটা নিচে, উপরেরটা উপরে বসিয়ে দিলাম। আশা করি কারো কোনো আপত্তি নাই। এইবার আমাদের এই মানগুলো, লিমিটের মানগুলো ভিতরে বসিয়ে দিতে হবে। কিভাবে বসাবো? ভিতরে যে চলক থাকে সেই চলকের জায়গায় উপরের মানটা বসে, বিয়োগ এই চলকের জায়গায় নিচের মানটা। এটার জন্য আমাকে একটু কথা বলতে হবে। কথা বলবো কোন অংশে? ওকে, ডান পাশের অংশটা মুছে দেই। এই অংশটা পরে তোমাদের আবার লিখে দিব, এখন আপাতত মুছে দিচ্ছি। লিমিটটা আমি একটু বসানো শিখিয়ে নেই তোমাদের। প্রত্যেকটা অংশই শিখাইতে হবে। একটা প্রতিপাদন যদি আমি ঠিকঠাক মতো শিখাইতে পারি, তাহলে সবগুলো প্রতিপাদন তোমরা ইজি বুঝে যাবে, একদম সহজভাবেই বুঝে যাবে। ওকে, লিমিট বসানোর নিয়ম। মনে করো x³/3 আছে, এই ব্র্যাকেটের ভিতরে এরকম একটা মান আছে, ভবিষ্যতে আসবে এরকম। তো x³/3 আছে, আমি নিচে লিখলাম 2, উপরে লিখলাম 5। লিমিট নিচে 2, উপরে 5। এবার এটার লিমিটটা কিভাবে বসবে দেখো। ভিতরে যে চলক আছে, চলক বলেছি আবারও মনে রাখবা, এই ব্র্যাকেটের ভিতরে যে চলকটা থাকবে সেই চলকের জায়গায় উপরের মানটা বসবে। তাহলে চলক এই জায়গায় হলো এক্স, এক্সের জায়গায় উপরের মান যদি বসাই তাহলে হবে 5। উপরে কিউব, কিউব ঠিক থাকবে, নিচের 3, নিচের 3 ঠিক থাকবে। মাইনাস দিয়ে এই চলকের জায়গায় নিচের মানটা বসাবো, তাহলে এক্সের জায়গায় 2 বসাইলে যেটা হবে 2³ আর নিচে 3, 3 ঠিক থাকবে। আমি আবারও রিপিট করে দিচ্ছি, লিমিট বসানোর সময় খেয়াল রাখবা ব্র্যাকেটের ভিতরে চলক আছে কোনটা, সেই চলকের জায়গায় উপরের মানটা বসবে আর সব কিছু ঠিক থাকবে। তাহলে এক্সের জায়গায় শুধু 5 বসলো, এখানে উপরে কিউব, কিউব রয়ে গেল, নিচে 3, 3 রয়ে গেল। মাইনাস দিয়ে এক্সের জায়গায় বসবে 2, 2 বসে গেল, উপরের কিউব রয়ে গেল, নিচে 3 রয়ে গেল। এইটা হচ্ছে লিমিট বসানোর নিয়ম। তোমাদের একটা প্রশ্ন আছে, স্যার এই জায়গায় উপরের মান বসিয়ে মাইনাস দিয়ে নিচের মান কেন বসাইতে হয়, কারণটা কি? সেই কারণটাও ব্যাখ্যা করেন। ওকে, আমি সেটাও ব্যাখ্যা করে দেব তোমাদের, দরকার আছে। আমরা জানি এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। যদি হয় এমন, যদি হয় মনে করো 1, 2, 3, 4, -1, -2, -3, এটা হলো -3 আর এইটা হলো 4। যদি তোমাকে কেউ বলে এমন, এটা 2, 2 থেকে 4 দূরত্ব কত? 2 থেকে 4 দূরত্ব কত যদি তোমাকে বলে, তাহলে তুমি কি করবা? এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর, 2। 2 থেকে 4 দূরত্ব হলো 2 মিটার হইতে পারে, 2 কিলোমিটার হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে। কিন্তু এখানে মানটা আমরা পাই 2। কিভাবে পাই?
4 - 2, অর্থাৎ উচ্চ সীমা থেকে যদি নিম্ন সীমাটা আমি বিয়োগ করে দেই, উচ্চ সীমা থেকে যদি নিম্ন সীমা আমি বিয়োগ করে দেই, তাহলে আমার রেজাল্ট চলে আসে 2। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট আর এটাকে বলা হয় লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট থেকে যদি লোয়ার লিমিট বিয়োগ করে দেই, তাহলে আমার কাঙ্ক্ষিত মান চলে আসে। এবার আরেকটা দেখি, যদি তোমাকে বলে -3 থেকে 4 পর্যন্ত দূরত্ব কত বের করো, তাহলে একই নিয়ম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট হলো -3 ইকুয়াল টু হয়ে যাবে 7। তাহলে -3 থেকে 7 কীভাবে পাইলাম আমরা? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানেও তাই, এটাকে বলা হয় আপার লিমিট আর এটাকে বলা হয় লোয়ার লিমিট। আর এই কারণে এখানে মাইনাস হয়, এই কারণে এই জায়গায় কী হয়? মাইনাস হয়। মুখস্থ কোনো মান নাই এখানে, সব কিছুই প্র্যাকটিক্যাল। তোমরা বাস্তবে বুঝে শুনে একটা প্রতিপাদন করো, তারপরে ফিজিক্সের অসংখ্য প্রতিপাদন তোমাদের কাছে সহজ মনে হবে। আমি বারবার এই জন্য এই কথাগুলো রিপিট করতেছি, কারণ এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা লিমিট বসানোর নিয়মটা শিখে গেলাম। যদি লিমিট বসানোর নিয়ম শিখে যাই, তাহলে ভিতরে চলক হলো ভি, ভি এর জায়গায় উপরের মান ভি মাইনাস চলক ভি এর জায়গায় নিচের মান ভি নট ইকুয়াল টু এ রয়ে গেল। এই জায়গায় টি হলো চলক, টি এর জায়গায় উপরের মান টি মাইনাস টি এর জায়গায় নিচের মান 0। এইবার এই জায়গায় যেটা হয় ভি মাইনাস ভি নট ইকুয়াল টু এটি, সুতরাং ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। আমাদের এই প্রতিপাদনটা কমপ্লিট হয়ে গেল। ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি প্রতিপাদন করলাম ক্যালকুলাস ব্যবহার করে। আমি আরও একবার রিপিট করে দিচ্ছি তোমাদের কথাগুলো, কারণ এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রতিপাদনে আমি এত কথা বলবো না, তোমাদের জিজ্ঞেস করব, তোমরা বলবা, আমি খালি লিখব। পরের প্রতিপাদনগুলোর মধ্যে এত সময় আমি ব্যয় করব না। এই বর্ণনাটা আমরা বুঝেছি, লিখলাম তাৎক্ষণিক ত্বরণে ইজিক্যাল টু ডিভি বাই ডিটি। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ আসবে। তারপরে দেখা যাচ্ছে ডিভি ইজিক্যাল টু এ ডিটি, এটা ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশ থেকে সম্পূর্ণ অংশ বের করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। আমরা দিয়ে দিলাম 2 পাশ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন দেওয়ার পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইন্টিগ্রেশনের লিমিট বসানো। আমরা এখানে লিমিট দিয়ে দিলাম। লিমিট কার হয় সেটা আমাদের জানতে হবে। লিমিট হয় ডি এর পরে যা থাকে তার, ডান পাশে ডি এর পরে আছে টি, টি এর মান 0 থেকে টি কেন হলো? এখানে টি ইজিক্যাল টু 0 থেকে শুরু, টি ইজিক্যাল টু টি এ গিয়ে শেষ, তার মানে হচ্ছে 0 থেকে টি। এইবার বাম পাশের লিমিট হবে কার? ডি এর পরে যা থাকবে, নিয়ম একটাই, এক একজনের জন্য এক একটা নিয়ম ব্যবহার করা যাবে না, সবাই সমান, সবাইকে আমরা সমানভাবে দেখব। তাহলে ভি এর লিমিট হবে ভি নট থেকে শুরু, ভিতে গিয়ে শেষ, লিখে দিলাম। এইবার ডিভি ইন্টিগ্রেশন করলে হয় ভি, তোমরা একটু আগে দেখেছো সমীকরণগুলো লিখে দিয়েছিলাম। মান বসানোর পরে এটার ক্ষেত্রে ডিটি এর পরিবর্তন হবে টি, মানগুলো বসিয়ে দেওয়ার পরে ভি ইজিক্যাল টু ভি নট প্লাস এটি। এই একটা প্রতিপাদন ভালো করে দেখে রাখবা, তাহলে তোমরা অনেক কিছু খুব সহজেই পারবা। তোমাদের মনে আলাদা করে সময় দেওয়ার দরকার নাই, কারণ তোমরা ভিডিও স্টপ করে সব কিছুই লিখতে পারো। ওকে, তাহলে আমরা পরবর্তী আরেকটা প্রতিপাদনে চলে যাব। লিমিট বসানোর নিয়মটা খুব ভালোভাবে এখান থেকে দেখে মনে রাখার চেষ্টা করবা, কারণ এটা বহুতবার তোমাদের করতে হবে, অনেকবার। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে অনেকবার তোমাকে এটা ব্যবহার করতে হবে। এই একটা জিনিস ভালো করে শিখলে অনেক কিছু তোমার শেখা হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হলো এস ইজিক্যাল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তোমরা এটা 9-10-এও করেছিলা, শুধু এস ইজিক্যাল টু ইউটি,
প্লাস হাফ এটি স্কোয়ার করেছিলাম। আমাদের এই প্রতিপাদনের জন্য এই বর্ণনা অংশটুকু আগের মতোই থাকবে। তাৎক্ষণিক বেগ v is equal to ds by dt, ds equal to v dt, ds equal to v naught plus at সাথে আসবে dt। এই জায়গায় আমরা লিখে দিব ds equal to v naught dt plus at dt। একই বর্ণনা রাখার পরে আমি যে কাজটা করেছি, তাৎক্ষণিক বেগ v equal to ds by dt, তোমরা এটা জানো সবাই, ds is equal to v dt লেখা যায়। একটু আগে আমরা লিখছি v is equal to v naught plus at, এটা প্রতিপাদন করেছি অলরেডি, ওইটাকে আমরা এই জায়গায় অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে ds equal to v naught dt গুণ করে দিলাম, এই জায়গায় at dt রেখে দিলাম। এরপরে কি করব তোমরা বলবা, এরপরে আমরা কি করব? তোমরা সবাই জানো ক্ষুদ্র অংশ থেকে সম্পূর্ণ অংশ বের করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে আমরা ইন্টিগ্রেশন করে দিলাম, কাউকেই ঠকাবো না, ইন্টিগ্রেশন at dt। আমরা এটাকেও ইন্টিগ্রেশন করলাম, এটাকেও করলাম, এই অংশটাকেও করলাম, সবগুলো অংশকে আমরা ইন্টিগ্রেশন করব, কাউকে আমরা ঠকাবো না, আমরা পার্সিয়ালিটি করি না, আমরা সম্পূর্ণটা যাকে যাকে দেওয়ার সবাইকে দিয়ে দিলাম। দেখো ইন্টিগ্রেশন সবাইকে করে দিলাম। এইবার তোমাদের একটু আগে শিখিয়েছি x টু দি পাওয়ার n dx, সবার x টু দি পাওয়ার n dx সমান কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এইবার একটা জিনিস তোমাদের দেখাই, ইন্টিগ্রেশন dx সমান তোমরা স্বীকার করেছো x, তাহলে ইন্টিগ্রেশন x dx সমান কত হবে? ইন্টিগ্রেশন x dx এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে কি হবে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। এটার পাওয়ার যদি দেওয়া না থাকে তাও আমরা বুঝি 1 আছে, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 সমান x স্কোয়ার বাই 2। তোমরা আমার সাথে বলবা ইন্টিগ্রেশন dx সমান যদি x হয়, ইন্টিগ্রেশন dt সমান t। তোমরা বলেছো একটু আগে ইন্টিগ্রেশন dw সমান w, ইন্টিগ্রেশন dv সমান v। এইবার আমাদের যেটা জানতে হবে ইন্টিগ্রেশন x dx, ইন্টিগ্রেশন x dx সমান এই সূত্রটাকে ব্যবহার করে আমরা পাই x স্কোয়ার বাই 2। তাহলে ইন্টিগ্রেশন t dt সমান কী হবে? t স্কোয়ার বাই 2। ইন্টিগ্রেশন v dv সমান কী হবে? v স্কোয়ার বাই 2। ইন্টিগ্রেশন w dw যদি হয় w স্কোয়ার বাই 2। এই সূত্রটাও আমাদের এখানে ব্যবহার করতে হবে। ওকে, এর আগে ইন্টিগ্রেশন দেওয়ার পরে আমাদের কাজ আরেকটা আছে, সেটা কি? লিমিট বসানো। এখান থেকে শুরু করি। এখানে লিমিট হলো টি এর লিমিট আগের মতোই আছে 0 থেকে টি। এই জায়গায় লিমিট হবে টি এর 0 থেকে টি, এই জায়গায় লিমিট হবে এস এর। খেয়াল করো একেবারে শুরুতে যখন এখান থেকে বস্তুটা যাত্রা শুরু করেছিল সেই জায়গায় বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত হবে? 0। আর যখন এই জায়গায় পৌঁছে গেল তখন অতিক্রান্ত দূরত্ব হবে এস। এইবার তোমরা আমাকে একটু হেল্প করো, ইন্টিগ্রেশন ডিএক্স সমান যদি এক্স হয়, ইন্টিগ্রেশন ডিএস সমান কি হবে? এস, 0 থেকে এস। এইবার এই জায়গায় বুঝতে হবে ভি নটটা কি চলক নাকি ধ্রুবক। একটু আগে দেখেছিলাম বেগ হলো চলক,
আমাদের আগের প্রতিবেদনটাতে বেগ ছিল চলক, কিন্তু এইটা হলো ভি নট, এটা হলো একটা নির্দিষ্ট বেগ। নির্দিষ্ট বেগ কেন? কারণ একটা বস্তু যখন একটা নির্দিষ্ট বেগে যাত্রা শুরু করে দিল, যেই বেগে যাত্রা শুরু করে দিল সেই বেগটাকে বলা হয় আদিবেগ। তো যেই বেগে যাত্রা শুরু করে দিল একবার, সে আদিবেগটা তো আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তীতে বেগের মান চেঞ্জ হবে, সেটাকে তো আর আদিবেগ বলা হবে না। আমি আবার বলে দিচ্ছি, তুমি মনে করো একটা গাড়ি চালিয়ে এক জায়গায় যাবা, যেখান থেকে গাড়িটা স্টার্ট করবা সেই মুহূর্তে তার আদিবেগ ছিল 0, কিন্তু যখন তুমি গাড়ি চালানো শুরু করে দিলা, তারপরে গাড়ির বেগ চেঞ্জ হলো। তারপরে গাড়ির বেগ চেঞ্জ হয়ে যা হলো সেটাকে আমরা আদিবেগ বলবো না, তাহলে আদিবেগ বলবো কোনটাকে? 0কে। এই আদিবেগ কিন্তু ওই বস্তুর ক্ষেত্রে আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। আদিবেগ বস্তুর ক্ষেত্রে আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। যেই বেগে বস্তুটা চলতে শুরু করলো সেই মুহূর্তের বেগটাকে বলা হবে আদিবেগ। মনে করো একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো, কিন্তু পরবর্তীতে গিয়ে তার বেগ চেঞ্জ হলো। কিন্তু আমি যদি বলি শুরুর বেগ কত, তুমি উত্তর দিবা শুরুর বেগ 2 মিটার পার সেকেন্ড, তাহলে শুরুর বেগ আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আদিবেগটাকে বলা হয় ধ্রুবক। আদিবেগটাকে আমরা বাইরে নিয়ে গেলাম। ডিটিকে ইন্টিগ্রেশন করলে তোমরা জানো হবে টি, লিমিট হবে 0 থেকে টি। এই জায়গায় এটা ধ্রুবক, এটা হলো সমতরণ, সমতরণের জন্য এটা হলো ধ্রুবক। এবার এখানে হলো টি ডিটি, এক্স ডিএক্স যদি x²/2 হয়, টি ডিটি কী হবে? t²/2, 0 থেকে। এইবার মানগুলো বসাবা, যে নিয়ম আমি শিখিয়েছি সেই নিয়মে। এস এর জায়গায় এস মাইনাস এস এর জায়গায় 0, ভি নট রয়ে গেল। টি এর জায়গায় টি মাইনাস টি এর জায়গায় 0, এই জায়গায় এ রয়ে গেল। এই টি এর জায়গায় উপরের টি, তার মানে t²/2 মাইনাস এই টি এর জায়গায় নিচের 0, তাহলে 0²/2। 0² মানে কি? 0। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি S = v0t প্লাস হাফ at²। আমাদের প্রতিপাদন করা শেষ। S v0t আর এই জায়গায় a t²/2 মানে হাফ at²। তাহলে আমাদের দুইটা সমীকরণ প্রতিপাদন করা হয়ে গেল। এবার আমরা আরও একটা সমীকরণ প্রতিপাদন করব ইনশাআল্লাহ। সবাই আশা করি এটা বুঝতে পেরেছো। কেউ যদি বুঝতে না পারো কমেন্টে জানাবা, স্যার এটা তো এই জায়গায় বুঝতে পারি নাই। আমি একটা কথা 2-3 বার বলার চেষ্টা করেছি যাতে করে এই প্রতিপাদনগুলো খুব ভালোভাবে তোমরা বুঝতে পারো। আরও একটা প্রতিপাদন করব আমরা আজকে, সেটা হলো বুঝলে ঘটনাটা সহজ, আর অবশ্যই বুঝবা, না বুঝার কোনো কিছু নেই জায়গায়। 2s এই প্রতিপাদনটা আমরা এখন করব। আগের মতোই সব কিছু ঠিক থাকবে, কোনো কিছুই বাদ যাবে না। এবার এখানে লিখব তাৎক্ষণিক ত্বরণ a = dv/dt বা a = ds/dt dv/ds। দেখো তো কি কাজ করলাম আমি এই জায়গায়। এখানে dv/dt আমরা জানি, এখানে ds আর এই ds যদি কাটা দেই তাহলে আমাদের আগেরটাই থাকে, dv/dt থাকে। এই জায়গায় আমি একটু অতিরিক্ত কাজ করলাম এই কারণে, dv/ds। তোমরা জানো ds/dt এটাকে লেখা যায় v। কি লেখা যায়? তাৎক্ষণিক বেগ। ds/dt এর পরিবর্তে লেখা যায় v। এই জায়গায় আমি এইভাবে লিখতে পারি v dv = ads। v dv আর এইটার সাথে এটা গুণ করে দিলাম, ads লিখতে পারি।
এইবার আমাদের কাজ কি নিয়ম অনুসারে ক্ষুদ্র অংশ থেকে সম্পূর্ণ অংশ বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন করব। এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, ভি ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এডিএস। এই ইন্টিগ্রেশন করার পরে আমাদের লিমিট বসাইতে হবে। লিমিট কার হয়, ডি এর পরে যে থাকে তার লিমিট হয়। ডি এর পরে আছে এস, এস এর লিমিট হলো 0 থেকে এস পর্যন্ত। বাম পাশে ডি এর পরে আছে ভি, ভি এর লিমিট হবে এই জায়গায় ভি নট থেকে শুরু আর শেষ হবে ভি। হয়ে গেল। এইবার তোমরা আমাকে বলবা এক্স ডিএক্স যদি এক্স স্কোয়ার বাই 2 হয়, ভি ডিভি কী হবে? ভি স্কোয়ার বাই 2। লিমিট দিয়ে দিলাম ভি নট থেকে ভি, এই জায়গায় এ রয়ে গেল। ডিএসকে ডিএক্স যদি এক্স হয়, ডিএস হবে এস, তোমরা এটাও জানো 0 থেকে এস। এবার মানগুলো বসিয়ে দেই। শুধু ভি এর জায়গায় ভি, তার মানে স্কোয়ারের জায়গায় স্কোয়ার থাকবে, নিচে 2 এর জায়গায় 2ও থাকবে। মাইনাস দিয়ে ভি এর জায়গায় ভি নট স্কোয়ার, নিচে হবে 2 ইকুয়াল টু এ এস মাইনাস 0, এস এর জায়গায় এস, এস এর জায়গায় 0 লিখে দিলাম। এইবার আমি বাম পাশের একটা অংশ মুছে দিব, কারণ তোমরা দেখতে পাচ্ছ আমার বোর্ডে যথেষ্ট পরিমাণ জায়গা নাই। আমি এই অংশটা মুছে দিতে চাচ্ছি, মন খারাপ করো না তোমরা। আবার বাম পাশে যদি আমি লসাগু করি হবে 2 ভি নট স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইকুয়াল টু এ এস লেখা যায়। এরপরে লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 2s। সুতরাং ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2s। তাহলে 3টা প্রতিপাদন আমরা করলাম। 3টা প্রতিপাদন আমাদের এখানে মুখ্য না। আমরা অনেক সমীকরণ এই অধ্যায়ে করব, তারপরে পরের অধ্যায়ে করব, তারপরে সামনে আরও 2 পেপারের মধ্যে অনেক সমীকরণ আমরা প্রতিপাদন করব। আমাদের উদ্দেশ্যটা হলো নিয়মটা কমপ্লিট করা। আমরা যে নিয়মটা শিখেছি সেই নিয়মটা যেন আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। আশা করি তোমরা সবাই, আমি আজকে যে নিয়ম শেখানোর চেষ্টা করেছি, আসলে আমি তো সব পারবো না, সবাই জানি আমরা, তো আমি যে নিয়মটা শেখানোর চেষ্টা করেছি সেই নিয়মটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আমার এখানে যে নিয়মটা শেখানোর কথা সেটা আমি আরেকবার রিপিট করি। যে কোনো সমীকরণ প্রতিপাদন করার জন্য ইন্টারমিডিয়েটে তোমরা দেখবা প্রথমে একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করা হয়। ক্ষুদ্র অংশ বিবেচনা করার পরে সেখান থেকে সম্পূর্ণ মানটা বের করা হয়। ইন্টারমিডিয়েটে সবগুলো প্রতিপাদনের মধ্যে দেখবা এই নিয়মটা ফলো করা হয়। আর ওই নিয়মটার মধ্যে যতগুলো কথা আছে আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে বলার চেষ্টা করেছি। তোমরা যদি বুঝতে না পারো আবার একটু পিছন থেকে দেখবা, যাতে করে সম্পূর্ণ অংশটা তোমাদের ভালোভাবে আয়ত্তে থাকে। আর আয়ত্তে থাকলে সামনের যতগুলো ভিডিও আমি দিব সবগুলোই তোমরা খুব সহজে বুঝতে পারবা, এটা আশা করতে পারি আমি। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই যারা ভিডিও দেখতেছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমাদের পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। এখানে মোটামুটি আমি চেষ্টা করব এই চ্যানেলের মধ্যে ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সবগুলো যেন দেওয়া যায়। তোমরা যারা অনেকেই প্রাইভেট পড়তে পারো না বিভিন্ন জায়গায়, তারা যেন আমার এই চ্যানেলটাতে দেখে মোটামুটি একটু উপকৃত হও। কারণ আমি আবার প্লে লিস্টে একটু সাজিয়ে রেখেছি। তোমরা মনে রাখবা, আমার চ্যানেলে শুধু ঢুকলেই হবে না, প্লে লিস্টে ঢুকবা। প্লে লিস্টে ঢুকার পরে মাঝে থেকে একটা ভিডিও কখনোই দেখবা না, একেবারে শুরু থেকে ভিডিওর নাম্বার দেওয়া আছে 01 থেকে শুরু করবা। যতগুলো ভিডিও থাকবে ধারাবাহিকভাবে দেখবা। আমি আশা করতে পারি যে তোমরা একদম সম্পূর্ণ বুঝতে না পারলেও মোটামুটি অনেকটাই বুঝে যাবা, আর তোমাদের একটু হলেও উপকার হবে। এই জন্য আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা,
আর একটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে মাঝে মাঝে থেকে ভিডিও দেখলে হবে না, তোমার যে অধ্যায়টা দরকার ওই অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলেই তুমি উপকৃত হবা। না হলে তুমি আন্দাজে একটা দেখে বলবা যে এইটা মনে এরকম ছিল, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাব আমিও, তুমিও। মাঝে মাঝে দু একজনের একটু কমেন্ট করে, আগে তোমাদের মনে হয় বলেছিলাম আমি, একজন কমেন্ট করে তাকে আর আমি খুঁজে পাচ্ছি না। তার কথা ঠিক ছিল, আমার কথাও ঠিক। এখানে দুইটা সিকোয়েন্স ছিল, দুইটা সিকোয়েন্সের একটা তার মাথায় আছে, আরেকটা তার মাথায় নাই। তখন বলেছে আমি নাকি একটু ভুল দেখিয়েছি। হ্যাঁ, ভুল আমার হইতে পারে, ভুল হইলেও আমি নিজেকে সংশোধন করে নিব, কিন্তু ওনাকে আমি আর খুঁজে পাচ্ছি না। কারণ ওনারও একটু জানা দরকার, উনি টিচার হইতে পারে, স্টুডেন্ট হইতে পারে, যাই হোক। আমার ভুল হইলে আমারটাও জানা দরকার, ওনার ভুল হলে ওনারটাও জানা দরকার। আমরা নিজেদেরকে এই কি বলে এই অনলাইনের মাধ্যমে সংশোধন করে নেওয়ার সুযোগ পেয়েছি। আগে আমরা কখনো এইভাবে ভিডিও দিতাম না, এখন ভিডিওগুলো দিচ্ছি তোমাদের পড়ানোর জন্য। তোমরা যারাই দেখবা সতর্কতার সাথে দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত, মাঝে থেকে দেখে আবার একটা কমেন্ট করে দিও না, তাহলে ঝামেলা হয়ে যায় আর কি। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।